ওকে, বেসিক্যালি যে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন হইতে পারে কিনা, তো এটার উপর ভিত্তি করে তোমার হচ্ছে পদার্থগুলাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। তো পদার্থের ভেতর দিয়ে, যাদের ভেতর দিয়ে বিদ্যুৎ খুব ভালোভাবে পরিবহন করতে পারে, হ্যাঁ, তাদেরকে বলা হয় তড়িৎ পরিবাহী। তাদেরকে কি বলা হয়? তড়িৎ তড়িৎ পরিবাহী বলে। পরিবাহী। জি, তড়িৎ পরিবাহী বলে। আর যাদের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন হইতে পারে না, তাদেরকে বলা হয় অপরিবাহী। আর যাদের মধ্যে দিয়ে খুব সামান্য বিদ্যুৎ পরিবহন হইতে পারে, তাদেরকে বলা হয় কুপরিবাহী। তাহলে বিদ্যুৎ যাদের মধ্যে দিয়ে পরিবহন হইতে পারে তারা তড়িৎ পরিবাহী। এদের মধ্যে আছে তোমার ধরো যত ধাতু আছে, হ্যাঁ, কপার ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু, যত ধাতু আছে সবগুলো হচ্ছে তড়িৎ পরিবাহী। আর অপরিবাহী কি আছে? অধাতু যত আছে, রাবার, কাঁচ, কাঠ, সালফার, পেট্রোল, চিনি, গ্লুকোজ, এগুলো হচ্ছে অপরিবাহী। এদের মধ্যে বিদ্যুৎ পরিবহন হইতে পারে না। আর সামান্য পরিমাণে বিদ্যুৎ পারবে না। পরিবহন হয়, সেটা হচ্ছে বিশুদ্ধ পানি। এটা এমসিকিউতে অনেক আসে, অ্যাডমিশনে আসে, যে সামান্য পরিমাণে বিদ্যুৎ পরিবহন হইতে পারে কার মধ্য দিয়ে, সেটা হচ্ছে বিশুদ্ধ পানি। তো বিশুদ্ধ পানির মধ্যে দিয়ে খুব অল্প পরিমাণে বিদ্যুৎ পরিবহন হইতে পারে। এটার জন্য পানির মধ্যে বিদ্যুৎ যেন ভালোভাবে পরিবহন হইতে পারে, এটার জন্য বিভিন্ন ধরনের আয়নিক যৌগ যোগ করে বা লবণ যুক্ত করে। তুমি যদি খেয়াল করে দেখো, পানির মধ্যে যদি তুমি একটু সোডিয়াম ক্লোরাইড দাও, হ্যাঁ, তখন হচ্ছে ওই পানির মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি অনেক দ্রুত পাস হইতে পারে। ওকে। হ্যাঁ। ওকে, তাহলে পদার্থ হচ্ছে কি, যাদের মধ্যে বিদ্যুৎ পরিবহন হয় তাদেরকে তড়িৎ পরিবাহী বলে। তো এই তড়িৎ পরিবাহী আচ্ছা পদার্থগুলো ভাইয়া, আমরা, জি ভাইয়া বলেন। আমি একটু 1 মিনিট আসি, আম্মু একটু ডাকতেছে, আম্মু বাহিরে যাবে তো। এক ওকে, মিনিট 1 মিনিট পরে যে ব্যাপারটা বলতেছিলাম সেটা হচ্ছে যে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন হতে পারে কিনা। যদি বিদ্যুৎ পরিবহন হতে পারে তাদেরকে বলা হয় কি বিদ্যুতের পরিবাহী, বা হচ্ছে বিদ্যুতের সুপরিবাহীও বলা হয়। তো বিদ্যুৎ পরিবহন হতে পারে দুই ভাবে। বিদ্যুৎ পরিবহন হতে পারে দুই ভাবে। তো খেয়াল করে দেখো যে এই যে এইখানে বলছে, আবার এইখানে একটা জিনিস বলছে, সেটা হচ্ছে তড়িৎ পরিবহন পদ্ধতি অনুসারে আবার তড়িৎ পরিবাহীকে দুই ভাগে ভাগ করা যায়। তো এই যে বেসিক্যালি এই টাইপটা একটু ভালো করে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে আমরা বাসা বাড়িতে আমাদের যে যে লাইট জ্বালাচ্ছি, ফ্যান চালাচ্ছি, তো এইখানে আসলে বিদ্যুৎটা পরিবহন হয় ইলেকট্রন প্রবাহের মাধ্যমে। কপারের তার আছে বা অ্যালুমিনিয়ামের তার আছে, এই তারের মধ্যে দিয়ে ইলেকট্রন পরিবহন হয়, এর মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয়। এই জন্য এই ধরনের পরিবাহীগুলোকে বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী। যেমন হচ্ছে সমস্ত ধাতু, গ্রাফাইট, কপার, এদের মধ্য দিয়ে ইলেকট্রন পরিবহনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয়। দ্যাটস ওয়াই এদেরকে ইলেকট্রনীয় পরিবাহী বলা হয়। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আবার কিছু পদার্থ আছে যাদের মধ্য দিয়ে গলিত বা দ্রবীভূত অবস্থায়, গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে। গলিত বা, কি বললাম, গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে। এই পদার্থগুলোকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। যেমন মনে করো যত আয়নিক যৌগ আছে, হ্যাঁ, যেমন হচ্ছে আয়নিক যৌগ, যেমন সোডিয়াম ক্লোরাইড। সো এটাকে যদি আমি ভাঙি তাহলে সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন পাওয়া যায়। তাহলে এইখানে আয়ন তৈরি হয়। তো এই আয়নগুলা পরিবহনের মাধ্যমে কিছু পদার্থে বিদ্যুৎ পরিবহন হয়, এবং এই আয়নগুলা তৈরি হয় গলিত এবং দ্রবীভূত অবস্থায়। বুঝতে পেরেছো? আয়নিক যৌগ যেগুলো আছে, যেমন মনে করো জি কপার ভাইয়া। সালফেট, এটাকে যদি তুমি ভেঙে লিখো তাহলে Cu2+SO4 2- তৈরি হবে। তাহলে এই যে আয়ন তৈরি হয়, অর্থাৎ আয়নিক যৌগগুলো আছে, এই আয়নিক যৌগগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হতে পারে। তখন এই ধরনের পরিবাহী পদার্থগুলোকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে যার মধ্য দিয়ে ইলেকট্রন পরিবহন হবে এবং এর মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হবে, এদেরকে বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী। আর যাদের মধ্য দিয়ে গলিত এবং দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন হতে পারে আয়ন বিনিময়ের মাধ্যমে, তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। বুঝতে পেরেছো? জি ভাইয়া।
তো এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলো আবার দুই প্রকার, কিছু আছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, কিছু আছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে শক্তিশালী অ্যাসিড, অর্থাৎ তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার এবং তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে লবণগুলা তৈরি হয় এইগুলা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। যেমন মনে করো তোমার হচ্ছে HCl এর কথা মনে করো, HCl হচ্ছে একটা তীব্র অ্যাসিড, তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা তীব্র ক্ষার। এদের যদি বিক্রিয়া করানো হয় তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড। তাহলে হাইড্রোক্লোরিক, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, এই তিনটাই এগুলা হচ্ছে কি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে মৃদু অ্যাসিড যেগুলো আছে, যেমন CH3 COOH ইথানোয়িক অ্যাসিড, তারপর হচ্ছে মৃদু ক্ষার যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তারপরে এদের বিক্রিয়ায় যদি কোনো লবণ তৈরি হয় CH3 COONH4, অর্থাৎ মৃদু লবণ যেগুলো আর কি, তো এরা সবাই হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে এই যে আমরা যেটা বলছিলাম যে যাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হইতে পারে না তাদেরকে কি বলা হয়? অপরিবাহী, তাই না? অপরিবাহী, যাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ সামান্য, অপরিবাহী। জি, যাদের মধ্যে দিয়ে সামান্য পরিবহন হয় তাদেরকে বলা হয় কুপরিবাহী। তো এইরকম এইরকম আরো কিছু কুপরিবাহী পদার্থ আছে যাদেরকে তোমার হচ্ছে আহ একটা জিনিস যদি খেয়াল করো, এই যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যেগুলো আছে এদের ক্ষেত্রে কি বলছিলাম, এরা আয়নিত হয়, কি হয়? আয়নিত হয় বা আয়নিত হয়, দ্রবীভূত হয়। আয়নিত বা দ্রবীভূত হয়, গুড। কিন্তু এই কুপরিবাহী পদার্থের মধ্যে এরা হচ্ছে কি হয় না, আয়নিত হয় না বা দ্রবীভূত হয় না। এই জন্য এদেরকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পরিবাহী। অর্থাৎ যাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করা হলেও তারা আয়নিত হয় না, তাদেরকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পরিবাহী। যেমন পানি, কার্বন টেট্রাক্লোরাইড, কাঠ, রাবার, গলিত সালফার, ক্লোরোফর্ম, ইথানল, এগুলা। অর্থাৎ এই যে অপরিবাহী এবং কুপরিবাহী যেগুলো ছিল এরা হচ্ছে কি তড়িৎ অবিশ্লেষ্য। আর আমার তড়িৎ পরিবাহী যেগুলো ছিল, হ্যাঁ, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে যেগুলো ছিল এরা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আর কি। এতটুকু পরিমাণ বোঝা গেছে কিনা? জি ভাইয়া। ওকে, তাহলে ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াস, তাহলে বলো এটা কোন ধরনের পরিবাহীর অন্তর্গত? এটা কি তড়িৎ বিশ্লেষণ। ভেরি গুড, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। যদি আমি বলি সোডিয়াম ক্লোরাইড গলিত, কি হবে? ভাইয়া গলিত হইলে মেবি গলিত সোডিয়াম ক্লোরাইড, ইলেকট্রন বা ধাতব পরিবাহী। মায়ের দিব মায়ের। ইলেকট্রনীয় বা ধাতু পরিবাহীতে বলছি শুধু ধাতু থাকে, শুধু ধাতু। এই যে সমস্ত ধাতু থাকে, গ্রাফাইট থাকে, কপারও তো ধাতু, তো গ্রাফাইট থাকে, সমস্ত ধাতু আর গ্রাফাইট এরা হচ্ছে শুধু ধাতু পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী। তো ইলেকট্রনীয় পরিবাহী মানে হচ্ছে শুধু ইলেকট্রন পরিবহনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয়। কিন্তু সোডিয়াম ক্লোরাইড হচ্ছে গলিত, আমরা বলছিলাম গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হয়। ওকে, এবং আরেকটা জিনিস এখান থেকে বলা যায় যে সোডিয়াম আয়ন তৈরি হবে আর ক্লোরাইড আয়ন তৈরি হবে, সো আয়নিত হবে, তাই না? এটাই তো বলছিলাম যে আয়নিত হয়, আয়নিত জি অবস্থায় তড়িৎ বিশ্লেষণ করে, সো জি। এগুলো সব হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। কপার সালফেট কি ধরনের পরিবাহী? এটাও তড়িৎ বিশ্লেষ্য। জি, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বোঝা গেছে। জি ভাইয়া। ওকে, এই চ্যাপ্টার নাম হচ্ছে তড়িৎ কি কোষ রসায়ন। তো কোষ রসায়নে তোমার দুই ধরনের কোষ নিয়ে আলোচনা করা হয়, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ, আর একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। কয় ধরনের কোষ নিয়ে আলোচনা করা হয়? দুই ধরনের, তড়িৎ জি, বিশ্লেষ্য ও তড়িৎ রাসায়নিক। এক্স্যাক্টলি। এখন একটা জিনিস খেয়াল করো, তো তড়িৎ বিশ্লেষণ কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষ, এই দুই ধরনের কোষেই বেসিক্যালি দুই ধরনের শক্তির পরিবর্তন হয়। একটা হচ্ছে তড়িৎ শক্তি আর একটা হচ্ছে রাসায়নিক শক্তি। তো দেখা যায় যে কোনো কোষে হয়তো তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হচ্ছে, আবার কোনোটাতে হয়তো বা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হচ্ছে। তো খেয়াল করো
যে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয় হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষে। কি কোষে? তড়িৎ বিশ্লেষণ কোষে। জি। আর রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ রাসায়নিক কোষে। বুঝতে পেরেছো? মাঝখানে না স্ক্রিনের কি যেন একটা বক্স আকারে আছে, দেখা যাচ্ছে না পুরো লেখা। ওকে, আমাকে তো বলতে হবে। এই তো পেয়েছি, ধরতে পেরেছি ওইটাকে। কি ছিল? এখন কি ঠিক আছে? না ভাইয়া। ঠিক নাই? ওয়েট। এখন দেখো তো। হ্যাঁ এখন ঠিক আছে। গুড। তাহলে কি বললাম? এই জিনিসটা ভালোভাবে মাথায় রাখবা, খেয়াল করো। তড়িৎ বিশ্লেষণ কোষে কি হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আর তড়িৎ রাসায়নিক কোষে কি হয়? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। মনে রাখা খুবই সোজা। তড়িৎ শক্তি তড়িৎ বিশ্লেষণ, তার মানে তড়িৎ বিশ্লেষণ কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে তড়িৎ রাসায়নিক কোষে বিপরীত ঘটনা ঘটে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে আমরা তড়িৎ বিশ্লেষণ কোষ নিয়ে পড়ব। কি নিয়ে পড়ব? তড়িৎ বিশ্লেষণ কোষ। তড়িৎ বিশ্লেষক কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষ। তো তড়িৎ বিশ্লেষণ কোষটা কি? তড়িৎ বিশ্লেষণ কোষটা হচ্ছে যেই কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাকে তড়িৎ বিশ্লেষণ কোষ বলে। যেই কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তাকে তড়িৎ বিশ্লেষণ কোষ বলে। তো এই সংজ্ঞাটাকে আরো একটু ডিটেলসে বললে, যে যেই কোষে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ভেঙে রাসায়নিক পদার্থে রূপান্তরিত হয় বা সম্পূর্ণ নতুন পদার্থ পাওয়া যায়, রাসায়নিক পদার্থ পাওয়া যায় বা সম্পূর্ণ নতুন পদার্থ পাওয়া যায়, নতুন পদার্থ, তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ কোষ। তাহলে তড়িৎ বিশ্লেষণ কোষে কি হয়? তড়িৎ বিশ্লেষণ কোষে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করা হয়। একটু আগে পড়ে আসলাম না যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এই জি যেগুলো পড়ে ভাইয়া। আসছিলাম, হাইড্রোক্লোরিক, সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ এগুলো পড়ে আসছিলাম এগুলা। তো তড়িৎ বিশ্লেষণ কোষে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো ব্যবহার করা হয় এবং সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো থেকে আমরা নতুন পদার্থ পাই। বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, তাহলে খেয়াল করো, আমরা প্রথম যার তড়িৎ বিশ্লেষণ করব সেটা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। কার? গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। জি। তো আমরা কিন্তু একটু আগে বলে আসছিলাম যে গলিত সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কি পদার্থ? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কারণ কি, বিশ্লেষণ। গলিত অবস্থায় সোডিয়াম ক্লোরাইডে বিদ্যুৎ পরিবহন করতে পারে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, এই যে আমার তড়িৎ বিশ্লেষণটা আছে, তো তড়িৎ বিশ্লেষণটা হওয়ার জন্য আমার একটা তড়িৎ বিশ্লেষণ কোষ লাগবে। তো একটা তড়িৎ বিশ্লেষণ কোষ হওয়ার জন্য তো এরকম একটা পাত্র ব্যবহার করা হয়। ওকে, এরকম একটা পাত্র ব্যবহার করা হয়, মাটির পাত্র মনে করো। তো এই পাত্রের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা রাখা থাকে, সেটা গলিত হোক বা দ্রবীভূত অবস্থায় হোক। এর মধ্যে দুইটা দণ্ড দেয়া থাকে, দুইটা ধাতব দণ্ড। কি দেয়া থাকে? দুইটা ধাতব দণ্ড দেয়া থাকে এবং এই দণ্ডগুলোকে ব্যাটারির একটাকে পজিটিভ প্রান্ত আর একটাকে ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করা থাকে। তাহলে এইখানে থাকে হচ্ছে ব্যাটারি আর ভেতরে থাকে হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ইংলিশ নাম হচ্ছে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট বলা হয়। ওকে। আর এই যে দণ্ডগুলো আছে, এই দণ্ডগুলার একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড, বা এদেরকে বলা হয় একসাথে ক্যাথোড। ইলেকট্রোড। ইলেকট্রোড বা বাংলায় বলে তড়িৎদ্বার। কি বলা হয়? তড়িৎদ্বার বলা হয়। তো খেয়াল করে দেখো, তড়িৎদ্বার। ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকে তাকে বলা হয় অ্যানোড, আর ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকে তাকে বলা হয় ক্যাথোড।
বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে কি বললাম, একটা তড়িৎ বিশ্লেষণ কোষের একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে যেটাকে ইলেকট্রোলাইট বলা হয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দুইটা ধাতব দণ্ড যুক্ত করা থাকে যাদেরকে বলা হয় ইলেকট্রোড বা তড়িৎদ্বার বা অ্যানোড এবং ক্যাথোড। কোনটা অ্যানোড? অ্যানোড হচ্ছে ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকে সেটা হচ্ছে অ্যানোড, আর ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকে সেটা হচ্ছে ক্যাথোড। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এখন আমাকে বলো তো সারা, যে এইখানে এই তড়িৎ বিশ্লেষণ কোষের এই ব্যাটারিটা কেন ব্যবহার করছে? কি মনে হয় কেন? জানি না ভাইয়া কেন ব্যবহার করছে। খেয়াল করো এখানে আমার যে এই এটার যে ভিতর তো ইলেকট্রন চলে যায়। খেয়াল করো এখানে যে আমার তড়িৎ বিশ্লেষণ কোষটা আছে, তড়িৎ বিশ্লেষণ কোষ কাকে বলে? যেটা হচ্ছে মানে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত তাহলে খেয়াল করো এই যে হলেই তড়িৎ তো তড়িৎ বিশ্লেষণ বিশ্লেষণ কোষে, কোষ তড়িৎ বলে। বিশ্লেষণ কোষে আমার কি দেয়া লাগে? বাইরে থেকে তড়িৎ শক্তি দিতে হয়। কি দিতে হয়? তড়িৎ শক্তি। তাহলে এই তড়িৎ তড়িৎ শক্তিটা শক্তি। দেওয়ার জন্য এই ব্যাটারিটা ব্যবহার করা হয়, কারণ ব্যাটারি হচ্ছে ইলেকট্রিসিটির সোর্স। সোর্স অফ ইলেকট্রিসিটি হচ্ছে ব্যাটারি। বুঝতে পেরেছো? এই জন্য ব্যাটারি ব্যবহার করা হয়। ক্লিয়ার? জি ভাইয়া। এবার খেয়াল জি করো, ভাইয়া। আমি সোডিয়াম ক্লোরাইডের গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করব। এখন গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার জন্য তাহলে আমার কি করতে হবে? একটা পাত্র নিতে হবে। এই যে আমি এরকম একটা পাত্র নিয়েছি, হ্যাঁ, এরকম একটা পাত্র নিয়েছি। এই যে এটা হচ্ছে হুম। একটা পাত্র। এর মধ্যে কি নিয়েছি? গলিত সোডিয়াম ক্লোরাইড নিয়েছি, গলিত সোডিয়াম ক্লোরাইড। তার মধ্যে কি নিয়েছি? দুইটা দণ্ড নিয়েছি, এই যে দুইটা ধাতব দণ্ড। তো এই দণ্ডগুলা কি হইতে পারে? সাধারণত হচ্ছে প্লাটিনামেরই হয়। হ্যাঁ, ধাতব দণ্ড নিয়েছি, মনে করো প্লাটিনাম বা গ্রাফাইটেরও নিতে পারো। এরপরে কি করছি? একটাকে ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করছি, আর একটাকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করছি। এখন আমাকে বলো তো, এই যে ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত আছে এটা অ্যানোড না ক্যাথোড? ভাইয়া এটা তো ক্যাথোড। ক্যাথোড মায়ের না দিব, মায়ের দিব, পজিটিভ। মায়ের মায়ের। এই যে কি বললাম, যে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকে সেটাকে বলে অ্যানোড। মনোযোগ নাই ক্লাসে? আচ্ছা আচ্ছা। মন খারাপ? না না ভাইয়া বুঝতেছি তো। না না। ওকে, তাহলে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকে সেটাকে অ্যানোড বলে, আর ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকে সেটাকে কি বলে? ক্যাথোড। ক্যাথোড। ভেরি গুড। আচ্ছা, এটা হচ্ছে অ্যানোড। এবার খেয়াল করো, এই যে ব্যাটারিটা আছে, ব্যাটারির যদি এইখানে একটা চাবি থাকে, তো আমি ব্যাটারির চাবি যদি অন করে দিই তাহলে এর মধ্যে দিয়ে কি শুরু হবে? বিদ্যুৎ প্রবাহ শুরু হবে না? তো বিদ্যুৎ প্রবাহ যদি শুরু হয়, হ্যাঁ। সোডিয়াম ক্লোরাইডটা বিদ্যুৎ প্রবাহিত হওয়ার পরে এটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি তৈরি করবে? সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস। বুঝতে পারছো? জি ভাইয়া। এবার খেয়াল করো, এই যে অ্যানোড, অ্যানোডটা যে আমার ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত আছে, এই জন্য অ্যানোডটা হচ্ছে পজিটিভ। আর অ্যানোড, ক্যাথোডটা যেহেতু ব্যাটারি নেগেটিভ প্রান্তে যুক্ত আছে, তাই ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ। বুঝতে পেরেছো? জি ভাইয়া। খুব সিম্পল ব্যাপার, যে এই যে এটা ছিল একটা ধাতব দণ্ড। তো একটা ধাতব দণ্ডকে আমি যদি পজিটিভ জিনিসে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করি তাহলে সেটাও পজিটিভ হয়ে যাবে, আর নেগেটিভ প্রান্তের সাথে একটা ধাতব দণ্ড যদি যুক্ত করি সেটাও নেগেটিভ হয়ে যাবে। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তাহলে এইখান থেকে আমরা যেটা পাইলাম সেটা কি, যে স্ক্রিন চলে গেছে। জি ভাইয়া স্ক্রিন চলে গেছে। দেখো তাহলে, এই যে ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত ছিল তাকে যেন কি বলেছিলাম? অ্যানোড না ক্যাথোড? অ্যানোড। অ্যানোড। আর নেগেটিভ প্রান্তের সাথে যেটা সেটা ক্যাথোড। গুড। এবং আমরা কি বললাম, অ্যানোডটা পজিটিভ না নেগেটিভ বলো তো? তড়িৎ বিশ্লেষণ কোষের অ্যানোড পজিটিভ না নেগেটিভ?
তড়িৎ বিশ্লেষক কোষে হচ্ছে অ্যানোড পজিটিভ। পজিটিভ, আর ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ। কারণ কি? ভাই এটা উল্টাপাল্টা লাগে, কারণ দুইটা কোষ তো, দুইটা যে একটা আর একটা বিপরীত। না, কারণটা কি? কারণটা অ্যানোডটা কেন পজিটিভ এটা বলো। অ্যানোডটা কেন পজিটিভ? তড়িৎ বিশ্লেষণ কোষের অ্যানোডটা কেন পজিটিভ? ভাইয়া ওই যে N প্লাস আর Cl মাইনাস, এই জন্য। না, একটা মিনিট আসতেছি। হ্যাঁ সারা, জি ভাইয়া। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, তোমার কাছে একটা ব্যাটারি আছে, একটা ব্যাটারির একটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তো একটা পজিটিভ প্রান্ত আর একটা নেগেটিভ প্রান্ত। তো এই পজিটিভ প্রান্তের সাথে তুমি যদি কোন একটা তার যুক্ত করো, কোন একটা তার জাস্ট একটা মেটাল ওয়্যার যুক্ত করছো, তাহলে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে। পজিটিভ হবে। তাহলে খেয়াল করো, এই যে তড়িৎ পজিটিভ বিশ্লেষণ হবে। এই যে তড়িৎ বিশ্লেষণ কোষ, এই তড়িৎ বিশ্লেষণ কোষেরও আমার যে এই যে দণ্ডটা ছিল, এই দণ্ডটা ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করা আছে। তো এই জন্য এই দণ্ডটা হচ্ছে পজিটিভ। আর ব্যাটারি যেহেতু নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত আছে, তাই এই ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ। বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে একটু বুঝে বুঝে পড়তে হবে ভাইয়া। হ্যাঁ, এখানে মুখস্থ করার কিচ্ছু নাই, একদম বুঝে বুঝে, এবং জিনিসগুলো খুবই সহজ। তাহলে খেয়াল করো, আমি ব্যাটারি যখন অন করে দিছি, এখানে বিদ্যুৎ প্রবাহ শুরু হবে, সোডিয়াম প্লাস তৈরি হবে, Cl মাইনাস তৈরি হবে। তো সোডিয়াম প্লাস থেকে যে আমার এই যে সোডিয়াম প্লাস তৈরি হলো এবং Cl মাইনাস তৈরি হলো, এই সোডিয়াম প্লাসে কি বলে, ক্যাটায়ন বলে না অ্যানায়ন বলে বলো তো? হ্যাঁ, অ্যানায়ন। ক্যাটায়ন বলে, ক্যাটায়ন। আর ক্লোরাইডকে বলা হয় অ্যানায়ন। হ্যাঁ, ক্যাথোডে গেলে না আমি কি বলেছি? আমি প্রশ্ন কি ক্যাটায়ন বলে। বলেছি? আমি প্রশ্ন কি বলেছি যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে এই যে প্লাস যুক্ত যে আয়নটা আছে, এই আয়নটাকে কি বলে? ক্যাটায়ন বলে। এই যে নেগেটিভ আয়ন আছে, এই নেগেটিভ আয়নটাকে কি বলে? অ্যানায়ন বলে। মনে রাখা তো খুবই সোজা। এই যে ক্রস ক্রস আছে, ক্রস ক্রস যেটা, সেটা হচ্ছে ক্যাটায়ন। আচ্ছা। তাহলে না সোডিয়াম না, প্লাস, আমি বললাম যে নর্মাল হচ্ছে যারা, হ্যাঁ নর্মালি যারা অ্যানোডে যায় তাদেরকে অ্যানায়ন বলে না, আর যারা ক্যাথোডে যায় তাদেরকে ক্যাটায়ন বলে না। জি তুমি যেটা বলছো এটা সঠিক, কিন্তু আমি কি এটা কোশ্চেন করেছিলাম? আমি তো না, কোশ্চেন এটা তাহলে করি এখানে নাই। তো Na প্লাস। হ্যাঁ, Na প্লাস কি? তাহলে আচ্ছা, ওইভাবে যদি না ভাবি তাহলে কিভাবে বোঝায় ক্যাটায়ন? আচ্ছা, তোমার মাথায় যা আছে সব তুমি ভুলে যাও, ঠিক আছে? আমি যেভাবে বলি সেইভাবে আগাও, তাহলে দেখো একদম সবকিছু বুঝতে পারবা। ওকে, সবকিছু ভুলে যাও। ভাই আগের জিনিসগুলো নিয়ে আমি মিক্স আপ করে ফেলতেছি সব। কেন? কেন? আমার কাছে যখন পড়তেছো একদম সবকিছু ভুলে যাও, ঠিক আছে? আমি ভাই ক্লাস, তো খেয়াল করে দেখো যে ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত আছে, ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে একটা, মানে একটা ব্যাটারি আছে। তো এখানে আছে সোডিয়াম ক্লোরাইড, ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে একটা দণ্ড যুক্ত করা আছে। এই একটা দণ্ড, আর কিচ্ছু না, একদম সিম্পল ভাবে চিন্তা করো। একটা ব্যাটারির সাথে একটা তার যুক্ত করা আছে, এই তারটাকে বলা হয় অ্যানোড। আর ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে একটা তার যুক্ত আছে, এটাকে বলা হয় ক্যাথোড। এখন আমি যখন ব্যাটারিটা অন করে দিব, তখন এখানে ইলেকট্রিসিটি পাস হওয়া শুরু করবে। তো ইলেকট্রিসিটি পাস হইলে সোডিয়াম ক্লোরাইড এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে সোডিয়াম তৈরি করবে, সোডিয়াম আয়ন তৈরি করবে, আর ক্লোরাইড আয়ন তৈরি করবে। এইটুকু বুঝছো কিনা? হ্যাঁ, এইটুকু বুঝছি। আচ্ছা। আচ্ছা, আমাকে এটা বলেন হুম। যে এই যে তারটা হ্যাঁ। ডান, না, হ্যাঁ ডান পাশের যে তারটা এটা জি। হচ্ছে ক্যাথোড, জি। এই যে বাম পাশের যে তারটা এটা হচ্ছে অ্যানোড। জি। এইটাই তো তারের ব্যাপারে, নাকি প্লাস হইলে সবসময় অ্যানোড, মাইনাস হইলে সবসময় ক্যাথোড, কোনটা ভাববো আমি? আচ্ছা, কি বলছো আবার বলো। মানে এইভাবে বুঝবো যে
বাম সাইডে যেই কোষটা থাকবে মানে যেই ব্যাটারিটা থাকবে সেইটা হচ্ছে অলওয়েজ ক্যাথোড। আর না সরি, হ্যাঁ, ডান পাশে যেটা থাকবে সেটা অলওয়েজ ক্যাথোড, আর বাম পাশে যেটা থাকবে সেটা অলওয়েজ অ্যানোড। এইভাবে আমি বুঝে ধরবো, নাকি আমি এইভাবে বুঝবো যে যেটা প্লাস ওইটা অলওয়েজ অ্যানোড, যেটা মাইনাস ওইটা অলওয়েজ ক্যাথোড? জি না, তোমার হচ্ছে এইখান থেকে তোমার যেটা মনে রাখতে হবে সেটা মনে রাখবা। তড়িৎ বিশ্লেষণ কোষের সব সময় পজিটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকবে সেটাই অ্যানোড। তড়িৎ বিশ্লেষণ কোষের পজিটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকবে সেটাই অ্যানোড। আর তড়িৎ বিশ্লেষণ কোষের নেগেটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকবে সেটা হচ্ছে ক্যাথোড। এখন অ্যানোড ক্যাথোড বামে থাকবে না ডানে থাকবে এইগুলা কোনো কথা না। হ্যাঁ, আমি ইচ্ছা করলে খেয়াল করো ব্যাটারিটা এইভাবে লিখতে পারি। ব্যাটারিটা এইভাবে লিখলাম, এখানে নেগেটিভ এখানে পজিটিভ দিলাম। সো আমার এই যে পজিটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকবে সেটা হচ্ছে অ্যানোড, আমার নেগেটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকবে সেটা হবে ক্যাথোড। এটা কিন্তু শুধুমাত্র তড়িৎ বিশ্লেষণ কোষের, ঠিক আছে? মিক্স আপ করো না। এর আগে যা পড়ছো এগুলো সব ভুলে যাও, কারণ হচ্ছে এখানে আমি চ্যাপ্টারটাকে অনেক সুন্দর করে তোমাকে গুছাই দিব। এইখানে অনেক কিছু, দুই একটা জিনিস ক্রিটিক্যাল ব্যাপার আছে, তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে আবার উলট পালট হয়ে যায়। ওকে, জি ভাইয়া। সো আমি যেটা বলতেছি সেটা শোনো। তাহলে অ্যানোডটা পজিটিভ না নেগেটিভ? অ্যানোড, অ্যানোড, এই তারটা, এই তারটা পজিটিভ না পজিটিভ। নেগেটিভ? পজিটিভ, ভেরি গুড। আর এটা হচ্ছে নেগেটিভ। এবার খেয়াল নেগেটিভ করো, এটা। এখানে আমি যখন ইলেকট্রিসিটি পাস করতেছি সোডিয়াম ক্লোরাইড বিভক্ত হয়ে গেছে, সোডিয়াম আয়ন তৈরি করছে, ক্লোরাইড আয়ন তৈরি করছে। এখন আমাকে বলো এই সোডিয়াম আয়ন এইটাকে কি বলে, ক্যাটায়ন বলে না অ্যানায়ন বলে? সোডিয়াম আয়ন। ভাইয়া আমার মতে তো সোডিয়াম আয়নটা হচ্ছে নর্মালি হচ্ছে অ্যানোডে যায়, যেহেতু প্লাস, সেই ক্ষেত্রে আমি অ্যানায়ন বলবো। এই, এগুলা কে বলছে? ভাইয়া এ- এটা না। এগুলা চিন্তা করা যাবে না। হ্যাঁ, আমি তোমাকে যেভাবে বলি এভাবে শোনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি এটা বুঝলেন কিভাবে যে এটা হচ্ছে ক্যাটায়ন? এই যে শোনো, যত দুনিয়াতে পজিটিভ আয়ন আছে, দুনিয়াতে যত পজিটিভ আয়ন আছে এরা হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়নের সংজ্ঞায় হচ্ছে দুনিয়াতে যত পজিটিভ বা ধনাত্মক আয়ন আছে এরা হচ্ছে ক্যাটায়ন। যেমন NH4+, K+, Na+, Cu2+, এরা সব হচ্ছে ক্যাটায়ন। আর দুনিয়াতে যত নেগেটিভ আয়ন আছে সেগুলো হচ্ছে অ্যানায়ন। দুনিয়াতে যত নেগেটিভ আয়ন আছে সবগুলো হচ্ছে অ্যানায়ন। যেমন OH-, NO3-, SO4(2)। তো ক্যাটায়ন অ্যানায়নের সংজ্ঞায় হচ্ছে এটা। ক্যাটায়ন হচ্ছে দুনিয়াতে যত পজিটিভ আয়ন আছে তারা হচ্ছে ক্যাটায়ন, দুনিয়াতে যত নেগেটিভ আয়ন আছে তারা হচ্ছে অ্যানায়ন। বুঝছো? জি ভাইয়া। এখন তাহলে বলো যে Zn2+, এটা ক্যাটায়ন না অ্যানায়ন? ভাই এটা ক্যাটায়ন। H+, এটা ক্যাটায়ন না অ্যানায়ন? ক্যাটায়ন। ঠিক আছে, তাহলে খেয়াল করো সোডিয়াম প্লাস ক্যাটায়ন না অ্যানায়ন? সোডিয়াম প্লাস ক্যাটায়ন। জি। আর ক্লোরাইড মাইনাস তাহলে কি? অ্যানায়ন। জি। এখন খেয়াল করো, স্টেপ বাই স্টেপ যাও। এরপর খেয়াল করো, তাহলে এটার মধ্যে আছে সোডিয়াম প্লাস আর Cl-। তাহলে এই দ্রবণের মধ্যে সোডিয়াম প্লাস আছে আর Cl- আছে। এখন খেয়াল করো, এইখানে আছে সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস, তাহলে এই সোডিয়াম প্লাসটা অ্যানোডে যাবে না ক্যাথোডে যাবে বলো? কোনটা দিয়ে আকৃষ্ট হবে, অ্যানোড দিয়ে না অ্যানোডে যাবে, ক্যাথোড দিয়ে? প্লাসে যাবে না? সোডিয়াম প্লাস। ও, তার আকৃষ্ট হওয়ার কথা তো হচ্ছে ক্যাথোড দিয়ে, জি, যেহেতু এটা ঋণাত্মক। জি, ক্যাথোডটা যেহেতু নেগেটিভ আর সোডিয়াম প্লাসটা যেহেতু পজিটিভ তাই এটা যাবে এখানে। আর ক্লোরাইড মানে যেহেতু নেগেটিভ, অ্যানোডটা যেহেতু পজিটিভ তাই যাবে এখানে। অর্থাৎ অ্যানায়ন, অ্যানায়ন যাবে হচ্ছে অ্যানোডে আর ক্যাটায়ন যাবে হচ্ছে ক্যাথোডে। বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে দেখো এগুলো মনে রাখা কিন্তু খুবই সহজ জিনিস। তাহলে আমি যদি আরেকবার এটাকে সাম আপ করি তাহলে কি না, এটা পাইলাম? মনে রাখা অনেক প্যাচানো গোছানো। দেখো তো কিভাবে পেঁচানো, তোমার কি বাট মনে ভাই রাখা? কয়েকবার পড়লে থাকবে মনে। তাহলে খেয়াল করো আমি কি বললাম, যে ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকে সেটাই হচ্ছে অ্যানোড, আর ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকে সেটাই কি, ক্যাথোড।
তাহলে ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যেহেতু যুক্ত আছে তাই এটাও পজিটিভ, অ্যানোডও পজিটিভ। ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যেহেতু যুক্ত আছে ক্যাথোড, তাহলে ক্যাথোডটা নেগেটিভ। এতটুকু পরিমাণে বুঝতে সমস্যা আছে কিনা? না। নাই। তারপরে বিদ্যুৎ চালনা শুরু করলা, স্টেপগুলা দেখো জাস্ট। বিদ্যুৎ চালনা শুরু করলো, বিদ্যুৎ চালনা শুরু করলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড ভেঙে যাবে, ভেঙে গিয়ে সোডিয়াম প্লাস তৈরি হলো আর ক্লোরাইড মাইনাস তৈরি হলো। তাই সোডিয়াম প্লাস যেহেতু পজিটিভ আর ক্যাথোডটা যেহেতু নেগেটিভ, তাই সোডিয়াম প্লাসটা যায় ক্যাথোডে। আর আমরা জানি সোডিয়াম প্লাস হচ্ছে ক্যাটায়ন, যেহেতু পজিটিভ চার্জ, তাই ক্যাটায়ন যাবে ক্যাথোডে। আর ক্লোরাইড মাইনাস যেহেতু নেগেটিভ, অ্যানোড যেহেতু পজিটিভ, তাই ক্লোরাইড মাইনাস যাবে হচ্ছে অ্যানোডে, অর্থাৎ পজিটিভ প্রান্তে। সো ক্লোরাইড এটা অ্যানায়ন, সো অ্যানায়ন যায় হচ্ছে অ্যানোডে। তো এগুলো মনে রাখা তো খুবই ইজি, যে অ্যানায়ন কই যায়? অ্যানোডে যায়। ক্যাটায়ন কই যায়? ক্যাথোডে যায়। বুঝছো? কি ভাইয়া, বুঝতে পারছি। গুড। যদি বুঝে থাকো এবার তাহলে দেখো অ্যানোডে কে গেছে বলো তো? অ্যানোডে কে গেছে? সোডিয়াম প্লাস নাকি ভাইয়া সোডিয়াম প্লাস গেছে নাকি অ্যানোডে সিএল মাইনাস হচ্ছে গেছে? Cl মাইনাস। ভেরি গুড, সিএল মাইনাস গেছে অ্যানোডে, আর ক্যাথোডে কে গেছে? সোডিয়াম প্লাস গেছে। এখন একটা জিনিস প্লাস খেয়াল করো, তড়িৎ বিশ্লেষণ কোষ বা তড়িৎ রাসায়নিক কোষে জারণ বিজারণ বিক্রিয়া হয়। কি বিক্রিয়া? জারণ বিজারণ বিক্রিয়া। জি, মনে রাখবা অ্যানোডে সবসময় জারণ হয়। কি হয়? অ্যানোডে সবসময়। জারণ। আর ক্যাথোডে সবসময় কি হয়? জারণ হয়। ক্যাথোড। বিজারণ। জি। সো এই যে একটু আগে যে বললাম অ্যানোডের সংজ্ঞা কি? অ্যানোডের সংজ্ঞা হচ্ছে যে তড়িৎ দ্বারে, অ্যানোড ক্যাথোড এগুলো হচ্ছে তড়িৎ দ্বার বা ইলেকট্রোড, যে তড়িৎ দ্বারে জারণ হয় তাকে অ্যানোড বলে, যে তড়িৎ দ্বারে বিজারণ হয় তাকে ক্যাথোড বলে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এখন আমাকে বলো এই যে জারণ মানে কি? জারণ কাকে বলে? ইলেকট্রন গ্রহণ নাকি ইলেকট্রন ইলেকট্রন ছেড়ে ত্যাগ? দিলে সেটা জারণ। গুড, ইলেকট্রন ছাড়ন। জারণ মানে ত্যাগ। ইলেকট্রন ছাড়ন, ইলেকট্রন ত্যাগ। সো ক্লোরাইড, ক্লোরাইড অ্যানোডে গেছে, এরপরে জারণ হবে। তো জারণ মানে ছাড়ন, সো ক্লোরাইড কি করবে? একটা ইলেকট্রন ছাড়বে, ছেড়ে কি হবে? ক্লোরিন হবে, ক্লোরিন। বুঝতে পেরেছো এটা? হুম। ক্লোরাইড একটা ইলেকট্রন ছেড়ে ক্লোরিন হবে। জি ভাইয়া। আর ক্লোরিন যেহেতু দ্বিপরমাণু, তাই আরেকটা ক্লোরিন আরেকটা ইলেকট্রন ছেড়ে আরেকটা ক্লোরিন হবে। সো আলটিমেটলি লেখা যায় দুইটা ক্লোরাইড মাইনাস দুইটা ইলেকট্রন ত্যাগ করে একটা Cl2 তৈরি করবে। তাহলে অ্যানোডে আমরা পাবো হচ্ছে ক্লোরিন গ্যাস। অ্যানোডে কি পাবো? অ্যানোডে ক্লোরিন গ্যাস পাবো। ক্লোরিন গ্যাস। আর ক্যাথোডে দেখো, ক্যাথোডে কি হয়? বিজারণ হয়। ক্যাথোডে কি হয়? বিজারণ। বিজারণ। বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। ইলেকট্রন গ্রহণ। সো সোডিয়াম প্লাস কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। কয়টা করবে? তার চার্জের সমান পরিমাণ গ্রহণ করবে। সো একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু হিসেবে মুক্ত হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে খেয়াল করো, আমরা সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করতেছিলাম। তো তড়িৎ বিশ্লেষণ কোষের আমরা যদি সংজ্ঞা দেখি, তড়িৎ বিশ্লেষণ কোষের সংজ্ঞা কি ছিল? তড়িৎ বিশ্লেষণ কোষের সংজ্ঞা ছিল তড়িৎ বিশ্লেষণ হবে এবং সেখানে কি হবে বলতো? তড়িৎ বিশ্লেষণ হওয়ার পরে সেখানে সম্পূর্ণ ভাইয়া নতুন ওই যে পদার্থ পাওয়া যাবে। তড়িৎ বিশ্লেষণ হ্যাঁ। হওয়ার পর সম্পূর্ণ নতুন পদার্থ পাওয়া যাবে। তাই খেয়াল করে দেখো যে আমরা দিয়েছিলাম সোডিয়াম ক্লোরাইড, গলিত সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড দিয়েছিলাম, কিন্তু আমরা অ্যানোডে পাচ্ছি ক্লোরিন গ্যাস, ক্যাথোডে পাচ্ছি সোডিয়াম ধাতু। সম্পূর্ণ ভিন্ন ভিন্ন পদার্থ পাচ্ছি। বুঝতে পেরেছো? আর এইখানে আমরা যেহেতু ব্যাটারি লাগাইছিলাম, তার মানে আমরা তড়িৎ শক্তি দিচ্ছি। আর আমরা যেহেতু নতুন ভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ পাচ্ছি, তাই এদেরকে বলা হচ্ছে রাসায়নিক শক্তি। তাই তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ বিশ্লেষণ কোষের। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে ক্যাথোড, ক্যাথোডে কি হয়? ইলেকট্রন গ্রহণ হয়। গ্রহণ হয় এই যে সোডিয়াম প্লাস তোমার হচ্ছে কোথায় গেল? ক্যাথোডে গেল, যার পরে সেই ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু হিসেবে জমা হলো। তাই এই ক্যাথোডে সোডিয়াম ধাতু জমা হইতে থাকে। সো জমা হইলে এখানে পুরো হইতে থাকে, এই দণ্ডটা আস্তে আস্তে মোটা হইতে থাকে, পুরো হতে থাকে। আর অ্যানোডে যেহেতু ক্লোরাইড ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দেওয়া মানে হচ্ছে ক্ষয় হয়ে যাওয়া। তাই এই যে আমার যে অ্যানোডটা ছিল, এই অ্যানোডটা আস্তে আস্তে ক্ষয় হয়, আস্তে আস্তে কি হয়? ক্ষয় হয়। তাহলে আমরা মনে রাখবো তড়িৎ বিশ্লেষণ কোষের অ্যানোড অলওয়েজ কি হয়? ক্ষয় হয়।
তড়িৎ বিশ্লেষণ কোষের ক্যাথোড অলওয়েজ কি হয়? ক্যাথোডে অলওয়েজ জমা হয়। এই লাইন দুইটা একদম মুখস্থ করে ফেলো তো। তড়িৎ বিশ্লেষণ কোষে কি হয়? অ্যানোডে ক্ষয় হয় আর ক্যাথোডে জমা হয়। ভাই এটা কেন হয় এই যে দেখতেই তো বা পারতেছি, কিভাবে হচ্ছে? এই যে সোডিয়াম প্লাস যাচ্ছে ইলেকট্রন, সোডিয়াম প্লাস ও ক্যাথোডে আচ্ছা যাচ্ছে, আচ্ছা এইভাবে। গিয়ে ইলেকট্রন গ্রহণ করতেছে, গ্রহণ করে সোডিয়াম হিসেবে মুক্ত হচ্ছে না, সোডিয়াম ধাতু পাচ্ছি না। তো এইগুলা সোডিয়াম ধাতু, তো ধাতুগুলা কই জমা হবে? জি এই যে ক্যাথোডে জমা হতে থাকে। আর অ্যানোডে যেহেতু ইলেকট্রন ছেড়ে দেয় তোমার বডি থেকে যদি গোস্ত নিয়ে নেওয়া হয় তাহলে কি মানে ক্ষয় হয়ে যাওয়া না? বা তুমি একটা খাবার থেকে যদি কিছু ছিঁড়ে ফেলো তাহলে জি জিনিসটা কি ভাই। ক্ষয় হয়ে যাওয়া না? সো এই যে অ্যানোডটা ক্ষয় হ্যাঁ হয়। সো আলটিমেটলি এখান থেকে বুঝলাম অ্যানোডে ক্ষয় হয়, ক্যাথোডে জমা হয়। তো এইখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে তোমার অ্যানোডে ঠিক যতটুকু পরিমাণে ক্ষয় হয় ক্যাথোডে ঠিক ওই পরিমাণই জমা হয়। বুঝতে পেরেছো? অ্যানোডে ঠিক যে জি পরিমাণ ভাইয়া। ক্ষয় হয় ক্যাথোডে ঠিক ওই পরিমাণ পদার্থই জমা হয়। ওকে, জি ভাইয়া। তাহলে এখান থেকে এতটুকু পরিমাণে বোঝা গেছে। হ্যাঁ বুঝছি। ওকে, তো এইখান থেকে একটা সূত্র আসে, সেটাকে বলা হয় ফ্যারাডের সূত্র। হ্যাঁ, এখান থেকে একটা সূত্র আসে, সেটাকে কি বলে? ফ্যারাডের সূত্র বলে। তাহলে ফ্যারাড বলতেছে ফ্যারাডেস। এই যে অ্যানোডে যে ক্ষয় হয় বা ক্যাথোডে যে জমা হয়, অর্থাৎ এই ক্ষয়কৃত পদার্থের পরিমাণ বা জমাকৃত পদার্থের পরিমাণ হচ্ছে এইখানে তুমি যতটুকু বিদ্যুৎ দিবা তার সমানুপাতিক, অর্থাৎ বিদ্যুৎ চার্জের সমানুপাতিক। অর্থাৎ অ্যানোড বা ক্যাথোডে যদি ডাব্লিউ পরিমাণ পদার্থ জমা হয় এবং এই ব্যাটারি থেকে যদি কিউ পরিমাণ চার্জ আসে, তাহলে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ। তার মানে ডাব্লিউ হচ্ছে কি ক্যাথোডে জমাকৃত পদার্থের পরিমাণ বা অ্যানোডে ক্ষয়কৃত পদার্থের পরিমাণ। তাহলে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কি কিউ। বুঝতে পেরেছো? তো এই ফ্যারাডের জি সূত্রটা এটাই ভাইয়া। বলে যে কিউ এর পরিমাণ যত বেশি হবে, অর্থাৎ তুমি যত চার্জ দিবা অ্যানোডে বা ক্যাথোডে, এই যে ক্যাথোডে জমাকৃত পদার্থের পরিমাণের হবে বেশি। বুঝতে পেরেছো? আর চার্জ যত কম দিবা, অর্থাৎ ইলেকট্রিসিটি যত কম, তাহলে ক্যাথোডে জমাকৃত পদার্থের পরিমাণও কম। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক আসে যেটাকে বলা হয় জেড। তো ডাব্লিউ ইকুয়াল টু জেড কিউ। এই জেডটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। কি বলা হয়? তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক। তুল্যাঙ্ক। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে হচ্ছে আহ 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হয়, তাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বা জেড বলে। বুঝতে পেরেছো? এই যে আমরা যে এইখানে আমার তড়িৎ বিশ্লেষণ জি করছিলাম, ভাইয়া। এই তড়িৎ বিশ্লেষণ কোষে যদি আমি 1 কুলম্ব বিদ্যুৎ দেই, 1 কুলম্ব বিদ্যুৎ দেওয়ার ফলে এই যে আমার ক্যাথোডটা আছে, এই ক্যাথোডে আমার যে পরিমাণ পদার্থ জমা হবে সেটাকে বলা হচ্ছে জেড বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এবং এটা হচ্ছে জেড দিয়ে প্রকাশ করা হয়। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে ডাব্লিউ ইকুয়াল টু জি কি জেড ভাইয়া। কিউ। আমরা আবার জানি আই মানে কারেন্ট ইকুয়ালস হচ্ছে কি কিউ বাই টি, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ বিদ্যুৎ চার্জ প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ বা কারেন্ট বলে আই। তাহলে এখান থেকে কিউ ইকুয়ালস টু কি লেখা যায়? আইটি। কিউ ইকুয়ালস টু লেখা যায় আইটি। তাহলে এখান হুম। থেকে আলটিমেটলি লেখা যায় ডাব্লিউ ইকুয়াল টু জেড আইটি। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে এখানে জেড কি? জেড বলো, জেড কি? জেড ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই কিউ। এগুলা তো জিজ্ঞেস করি নাই, আমি জিজ্ঞেস করছি জেড কি। ও আচ্ছা, জেড হচ্ছে পারমাণবিক না, জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক। সরি, তুলনাঙ্ক না। তুলাঙ্ক। হুম, জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক। ডাব্লিউ কি? ডাব্লিউ হ্যাঁ, ডাব্লিউ হচ্ছে যে যতটুকু জমা হচ্ছে। আচ্ছা, ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউ। জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক। আই কি? আই হ্যাঁ।
হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ একক কি আয়ের? কতটুকু বিদ্যুৎ দেওয়া হচ্ছে। আয়ের একক কি? তড়িৎ প্রবাহের একক তো অ্যাম্পিয়ার না? অ্যাম্পিয়ার। আর টি কি? টি টি সময়। টি সময়। তার মানে এখানে তুমি কি পরিমাণ সময় ধরে তুমি বিদ্যুৎ চালনা করতেছিলা সেটা। তো এইখান থেকে আশা করি এই সূত্রটা বোঝা গেছে, W = ZIT, তাই না? ওকে, তাহলে আমরা সূত্র কি জানলাম? W = কি? ZQ। W = কি শিখছি? ZQ। আচ্ছা, এখান থেকে Z = তো লেখা যায় কি? W/Q। তাহলে W এর একক কি? W গ্রাম। গ্রাম। আর Q এর একক কি? Q কুলম। কুলম। তাহলে এখান থেকে Z এর একক হচ্ছে গ্রাম পার কুলম। Z এর একক হচ্ছে গ্রাম পার কুলম। MCQ তে আসবে। ওকে। আচ্ছা, এখন আমাকে বলো তো, কিউ হচ্ছে চার্জ। চার্জের একক হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফ্যারাডে আর একটা হচ্ছে কুলম। আর এই ফ্যারাডের সাথে কুলম্বের সম্পর্ক হচ্ছে 1 ফ্যারাডে = 96500 কুলম, বা এটাকে অ্যাকুরেটলি লেখা হয় 96485 কুলম। তাহলে 1 ফ্যারাডে সমান কি? 96485 কুলম। তো ক্যালকুলেশনের সুবিধার জন্য 96500 কুলম ধরা হয়। এটা হচ্ছে চার্জের একক, মনে থাকবে? জি ভাইয়া, তাহলে আমি সবসময় কোনটা ধরে করব? যে ফার্স্টটা ধরেই করব? 1 ফ্যারাড 96500। জি। এবার খেয়াল করো। হ্যাঁ, এটা ধরেই করব অলওয়েজ। জি, প্রশ্নে যদি উল্লেখ করা থাকে 96485, তাহলে 96485 করবে, আদারওয়াইজ 96500 দিয়ে করবে। এবার আসো জেড। জেড এর ইকুয়েশনটা কি? জেড এর ইকুয়েশনটা হচ্ছে গ্রাম আণবিক ভর ডিভাইডেড বাই তোমার হচ্ছে গ্রাম আণবিক ভর না, সরি, গ্রাম পারমাণবিক ভর। জেড জেড সমান হচ্ছে গ্রাম পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী ইনটু 96500 কুলম। এটা হচ্ছে জেড এর ইকুয়েশন। ওকে, জেড জেড সমান কি বললাম? জেড সমান হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। এটা কেন লিখলেন? ডিভাইডেড বাই যোজনী ইনটু 96500। আচ্ছা, এটা হচ্ছে জেড এর এটা সূত্র, এই ফর্মুলা জেড তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করার, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, মুখস্থ করে ফেলবা যে জেড এর সূত্র হচ্ছে গ্রাম পারমাণবিক ভর বাই ডিভাইডেড বাই যোজন ইনটু 96500 কুলম। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাসে এই পর্যন্তই থাক। এই ক্লাসে আজকে আমরা যা দেখলাম, এইখান থেকে হচ্ছে আমি দুইটা ছোট্ট কোশ্চেন করি, তাহলে হবে। দেখি তুমি পারো কিনা। আমাকে বলো, অ্যানোডে কি হয়? জারণ হয় না বিজারণ হয়? সব লেখাই আছে, জারণ বিজারণ। জি, অ্যানোডে জারণ বিজারণ হয়। অ্যানোডে জারণ হয়। জি, ক্যাথোডে বিজারণ হয়। না, মানে আমি বললাম এখানে তো লেখাই আছে অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে জারণ হয়। হ্যাঁ, এটা বলবা তো। তারপর ক্যাটায়ন, ক্যাটায়ন কি? ক্যাটায়ন কোনগুলা বলো? হ্যাঁ, যেগুলা হচ্ছে ওই যে মাইনাস থাকে সেগুলা, মাইনাস থাকে। SO4 মাইনাস এগুলা। এই যে আর এগুলা NN হচ্ছে, হ্যাঁ, এগুলা প্লাস কি? গুলা। এগুলা কি? এগুলা ক্যাটায়ন না অ্যানায়ন? এগুলা ক্যাটায়ন। তাই পড়াইলাম এতক্ষণ। কি বলছিলাম? আমার একটু বাসায় দেখতে হবে, আমি ভালো মতো না করলে এটা কেন? মনে থাকবে না। এইদিকে দেখো, এগুলো মুখস্থ করে কিছু নাই ভাই। দেখো, এই যে ক্রস আছে না, ক্রস, ক্রস মানে হচ্ছে ক্যাটায়ন। ক্রসেরও কি আছে? ক্যাট, আর ক্যাটায়নও আছে। তো ক্রস ক্রস যেটা থাকবে সেটাই ক্যাটায়ন। মুখস্থ করার কিছু নাই তো। সো এই যে যদি থাকে পটাশিয়াম প্লাস, যদি থাকে ক্যালসিয়াম 2 প্লাস, যদি থাকে জিঙ্ক 2 প্লাস, যদি থাকে H প্লাস, তো দুনিয়াতে যত পজিটিভ আয়ন আছে সবগুলো হচ্ছে কি? ক্যাটায়ন। কারণ কি? এখানে ক্যাট ক্যাট আছে, এই যে ক্রস ক্রস আছে। হ্যাঁ, তাহলে আমি তো প্রথমবার ঠিকই বলছিলাম, পরের বার না ভুল বলে ফেলছি। প্রথমবার বলছিলাম যে ক্যাটা, না ঠিকই আছে, ভুলই বলছি। আচ্ছা, ঠিক আছে, আজকে